কটা টাকার জন্য আমাকে এক পঙ্গু লোকের সঙ্গে বিয়ে দিবেন আব্বা? সাইয়ারার কণ্ঠ স্বর ভীষণ অসহায় শোনালো। কথা বলতে গিয়ে কেঁপে উঠল কিছুটা। তার কথা শুনে তার বাবা সরোয়ার শিকদার কর্কশ গলায় দমকে বললেন, থাপড়ে তোর দাঁত ফেলে দিব বেয়াদব। কাকে পঙ্গু বলছিস তুই? যে পঙ্গু তাকেই পঙ্গু বলেছি আমি। আমি এই বিয়ে করব না। আর একবার এসব বললে সত্যি সত্যি মার খাবি সাইয়ারা। মারুন মারুন, মারতে মারতে মেরে ফেলুন, তবুও এই বিয়ে আমি করব না। আপনি বাবা হয়ে মেয়ের জীবন এভাবে নষ্ট করতে চাইছেন কিভাবে? সরোয়ার শিকদার দাঁতে দাঁত চেপে বললেন, তোর জীবন নষ্ট করতে চাইছি আমি? তা নয় তো কি। আপনি জেনে শুনে টাকার বিনিময়ে এক পঙ্গু লোকের কাছে আমাকে বিয়ে দিতে চাইছেন কিভাবে? তোর বিয়ে যে আরো 10 বছর আগে জাওয়াদের সঙ্গে হয়ে গেছে সেটা ভুলে যাস না। এখন তোকে বিয়ে দিচ্ছি না, বরং তোর স্বামীর কাছে তোকে ফিরিয়ে দিচ্ছি। স্বামী? কে স্বামী? 10 বছর আগে ওটা বিয়ে ছিল? এত বছর বউ না মেনে এখন এসেছে বউকে ঘরে তোলার জন্য? হাস্যকর ব্যাপার স্যাপার। বিদেশ থেকে এসে না বললো তালাক দিয়ে দিবে। তার নাকি প্রেমিকা আছে, সেই প্রেমিকাকে বিয়ে করবে। আপনারা সবাইও তো রাজি ছিলেন এতে। আপনি তো বলেছিলেন কোনোভাবেই আমাকে ওই বাড়িতে পাঠাবেন না। এখন ভাই আর ভাতিজার প্রতি এত পিরিচ জেগে উঠছে কেন? টাকা দিয়েছে বলে? টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করতে বুক কাঁপছে না আপনার? এত লোভী কেন আপনি? রাগে কাঁপতে কাঁপতে শেষের কথাগুলো বলল সাইয়ারা। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মেয়ের গালে সর বসিয়ে দিলেন সরোয়ার শিকদার। আঙ্গুল তুলে শাসিয়ে বললেন, আর একটা উল্টাপাল্টা কথা বলবি তো থাবড়ে তোর গাল লাল করে লাল বানিয়ে দিব। আজকে জাওয়াদের সঙ্গে তোর আবার বিয়ে হবে, আর তুই ওই বাড়িতে গিয়েই থাকবি ওর সঙ্গে। আমি মরে যাব, তবুও ওই বাড়িতে যাব না। আপনি টাকা পেয়ে সবকিছু ভুলে গেলেও আমি কিচ্ছু ভুলিনি। ওরা বাড়ি বয়ে এসে যে আপনার মাথা ফাটিয়ে দিয়ে গিয়েছিল সেটা ভুলে গেছেন? এত অপমান এত লাঞ্ছনা ভুললেন কিভাবে? আজকে যদি আপনি এ আজকে যদি তুই ওদের সঙ্গে ওদের বাড়িতে না যাস তবে আমি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিব। যদি এমন কিছু না চাস তবে চুপচাপ বিয়ে করে চলে যাবি ওদের বাড়িতে। আর এক মুহূর্ত মেয়ের রুমে দাঁড়ালেন না সরোয়ার শিকদার। গটগট করে হেঁটে চলে গেলেন রুম থেকে। বাবা যাওয়ার পথে তাকিয়ে রইল সাইয়ারা। সে আজ সত্যিই নিজের বাবাকে চিনতে পারছে না। দুদিনের মধ্যে এত বদলে গেল কিভাবে? ইনি কি সত্যিই তার বাবা? জাওয়াদের কথা স্মরণ হতে রাগ আর ঘৃণায় শরীর রিরি করতে লাগলো। অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু না হলে কি আজ তাকে নিজের বাড়িতে আর নিজের জীবনে নিতে চাইতো? জীবনেও না। বরং তাকে তালাক দিয়ে নিজের প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিল। অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হওয়ার পর নিজেই প্রেমিকা ছেড়ে চলে গেছে। আর কোনো ভালো অপশন না পেয়ে তাকে নিয়ে যেতে চাইছে। রাগে দুঃখে মাথার চুল দুই হাতে খামচে ধরে মেঝেতে বসে পড়ল সাইয়ারা। সে স্পষ্টই বুঝতে পারছে তার বাবার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে ওই বাড়ির মানুষগুলো। তার মাও কিছু বলছে না। ভাই দুটো তো ছোটই। রাত 11টায় সরোয়ার শিকদারের বাড়িতে প্রবেশ ঘটল জাওয়াদ শিকদার আর তার পরিবারের। জাওয়াদ হুইলচেয়ারে বসে আছে, হুইলচেয়ার ঠেলে নিয়ে আসছে জাওয়াদের ছোট ভাই জাবিন শিকদার। জাওয়াদের চোখ মুখ গম্ভীর, সোয়াল শক্ত, পর্সার চেহারায় কাঠিন্য ভাব, দৃষ্টি সোজা সামনের দিকে। সরোয়ার শিকদার আর তার স্ত্রী রোকেয়া বেগম হাসি মুখে সকলকে স্বাগত জানালেন নিজেদের বাড়িতে। বিনিময়ের সঙ্গে সকলকে সোফায় বসতে দিলেন। জাওয়াদ হালকা হুইল চেয়ারে বসেই রইল। আলাদা করে আর সোফায় বসার প্রয়োজন বোধ করল না সে। ঝামেলা শেষ করে যত দ্রুত বাড়িতে ফিরতে পারবে তার জন্য ততই ভালো। সরোয়ার শিকদারের চাচাতো ভাই মানে জাওয়াদের বাবা জামশেদ শিকদার বললেন, রাত তো অনেক হয়েছে, আর দেরি করে কি হবে? বিয়ের ঝামেলাটা তাহলে মিটিয়ে ফেলা যায় হোক। সরোয়ার শিকদার বললেন, খাবার খেয়ে নাও আগে, ঠান্ডা হয়ে যাচ্ছে সব। জামশেদ শিকদারের ছোট ভাই জামিল শিকদার বললেন, খেয়েই তো এলাম, এখন আর খাওয়ার ঝামেলা করতে হবে না। সাইয়ারার কাগজপত্র নিয়ে আসুন। তা বললে তো হবে না, খেতে চলো সবাই।
কেউ খেতে চাইলো না এখন, কিন্তু সরোয়ার শিকদারও ছাড়লেন না কাউকে। এতগুলো বছর পর ভাই ভাতিজারা তার বাড়িতে এসেছে, আর তিনি না খেয়ে যেতে দিবেন তা কি করে হয়। সবাই খাওয়ার জন্য এগোলেও জাওয়াদ হুইল চেয়ার নিয়ে আগের মতোই বসে রইল। জাবিন হুইল চেয়ার ঠেলে নিয়ে যেতে উদ্যত হতে জাওয়াদ তাকে থামিয়ে দিয়ে বলেছে সে খাবে না। জাবিন আর কিছু না বলে সকলের সঙ্গে ডাইনিং রুমের দিকে এগিয়েছে। সরোয়ার শিকদার জাওয়াদের কাছ থেকে ফিরে এসে বললেন, জাওয়াদ তুমি খাবে না? জাওয়াদ অত্যন্ত গম্ভীর গলায় না উচ্চারণ করলো। সরোয়ার শিকদার জোর করতে জাওয়াদ বিরক্তি প্রকাশ করে রুক্ষ স্বরে বলল, বলেছি তো খাবো না। কানের কাছে জ্ঞান জ্ঞান করবেন না। সরোয়ার শিকদার বাক্য হারা হয়ে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত, তারপর আর কিছু না বলে ডাইনিং এর দিকে এগোলেন। খাওয়া দাওয়া শেষে সবাই সোফায় বসলো। আবার কাজী সাহেব ম্যারেজ রেজিস্ট্রি পেপার রেডি করলেন। তারপর রেজিস্ট্রি পেপার সাইয়ারার কাছে নিয়ে আসা হলো। সাইয়ারা লাল টকটকে বেনারসি শাড়ি পরে বিছানায় বসে আছে, চোখ জোড়া এখনো পানিতে টইটুম্বর। পার্লার থেকে একটা মেয়ে এসে তাকে সাজিয়ে দিয়ে গেছে। সাজানোর পর থেকে সাইয়ারা নিজের রুমে বসে আছে, বাড়ির কারোর সঙ্গেই কথা বলছে না। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না এই বিয়ে, যদিও সে আরো 10 বছর আগে থেকে জাওয়াদ শিকদারের স্ত্রী। অবুঝ বয়সে না বুঝে কবুল করে নিয়েছিল জাওয়াদ শিকদারকে। তারপর কত ঝড়-ঝাপটা, উত্থান পতন ঘটে গেছে, বিতৃষ্ণা জন্মে গেছে ওই লোক আর তার পরিবারের উপর। রেজিস্ট্রি পেপারে সাইয়ারার সামনে রেখে সই করতে বললেন কাজী সাহেব। সাইয়ারা চোখ তুলে তাকালো সকলের দিকে, ঘৃণা আর বিদ্বেষের চোখ নামিয়ে নিল সঙ্গে সঙ্গে। সরোয়ার শিকদার বললেন, সাইয়ারা সই করা। সাইয়ারা চোখ তুলল, আবার গাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। একরাশ ঘৃণা, অভিমান, রাগ আর বুক ভরা চাপা কষ্ট নিয়ে গসগস করে সই করে দিল সে। সই করা হয়ে যেতেই রোকেয়া বেগম বাদে সবাই বেরিয়ে গেল রুম থেকে। সাইয়ারা অশ্রুসিক্ত নয়নে মায়ের দিকে তাকিয়ে রইল। রোকেয়া বেগম মেয়ের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বললেন, মাফ করে দে মা, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের কাছে। মায়ের হাত সরিয়ে দিল সাইয়ারা, কান্না জড়ানো গলায় বলল, ওই বাড়িতে পাঠানোর চেয়েও গলা টিপে মেরে ফেলতে মা। তুই ভালো থাকবি ওই বাড়িতে। চোখে পানি, অথচ সাইয়ারার ঠোঁটে হাসি ফুটল। ভালো থাকবে ওই বাড়িতে? আসলেই ভালো থাকবে সে। আইনিভাবে বিয়ে সম্পন্ন হয়েছে দুজনের। 10 বছর আগে ধর্মীয়ভাবে দুজনের বিয়ে সম্পন্ন হয়েছিল। তবু আজ আবারও ধর্মীয়ভাবে দুজনের বিয়ে সম্পন্ন করা হবে। সাইয়ারা কবুল বলেছে, এখন শুধু জাওয়াদ বলবে। রেজিস্ট্রি পেপারে সই করার সময় সাইয়ারা সময় নিল, জাওয়াদ নেয়নি। কাজী সাহেব সাইয়ারার রুম থেকে বেরিয়ে জাওয়াদের পাশে দাঁড়িয়ে বললেন, জামশেদ শিকদারের সুযোগ্য পুত্র জাওয়াদ শিকদার, আপনি কি সরোয়ার শিকদারের সুযোগ্য কন্যা সাইয়ারা শিকদারকে 1 কোটি টাকা দেনমোহর ধার্য করিয়া আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। জাওয়াদ রোবটিক ভঙ্গিতে সশব্দ উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ কবুল। তারপর আরো দুবার একই বাক্য উচ্চারণ করলো। বিয়ে বাড়ি হলেও কোনো কোলাহল নেই, বাড়ির পরিবেশ একদম শান্ত, কেউ বলতেই পারবে না এটা বিয়ে বাড়ি। কাজী সাহেব বিদায় নিলেন। নিজের কাজ শেষে করে জাওয়াদকে সাইয়ারার রুমে দিয়ে আসা হলো। হুইল চেয়ার ঠেলে মাথা নিচু করে বসে থাকা সাইয়ারা মুখ তুলে তাকালো, দেখলো জাওয়াদ শিকদারও তার দিকে তাকিয়ে আছে। জাওয়াদকে দেখে পায়ের রক্ত চলকে মাথায় উঠে গেল তার। এই অসভ্য অভদ্র লোককে তার 2 চোখে সহ্য হয় না। আর এই লোক বিয়ে করতে এসেছে নাকি চুরি করতে এসেছে? চুল দাড়ির এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে কয়েক মাস ধরে চুল দাড়ি কাটে না। বিয়ে করতে এসেছে শেরওয়ানি তো দূর, একটা পাঞ্জাবি পর্যন্ত পরে আসেনি। সাধারণ টি শার্ট আর ট্রাউজার পরে হুইল চেয়ারে বসে এসেছে বিয়ে করতে। তার উপর চুলদাড়ির কি অবস্থা! তার দিকে তাকিয়ে আছে কেমন করে, মনে হচ্ছে ধরে চিবিয়ে খাবে তাকে। চোয়াল শক্ত করে চোখ নামিয়ে নিল সাইয়ারা। হুইল চেয়ার ঠেলে বিছানার কাছে নিয়ে আসা হলো। সরোয়ার শিকদার মেয়ের হাত ধরে বিছানা থেকে নামালেন। জাওয়াদের ডান হাতটা ধরে তার হাতের মুঠোয় সাইয়ারার হাত রেখে আবেগঘন কণ্ঠে বললেন, আমার একমাত্র মেয়েকে আমি আজ তোমার হাতে তুলে দিলাম। ও অনেক কষ্ট পেয়েছে, ওকে আর কষ্ট দিও না।
বাবার কথা শুনে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল সাইয়ারার ঠোঁটে। তাকে হাত পা বেঁধে আগুনে ফেলে দিয়ে আগুনকে বলছে যেন তাকে না পোড়ায়। সাইয়ারা জাওয়াদার বাবার হাতের মাঝখান থেকে নিজের হাত বের করে নেওয়ার চেষ্টা করতে যাওয়া শক্ত করে চেপে ধরল হাতটা। খুবই রুক্ষভাবে ধরেছে। সাইয়ারা মনে হচ্ছে এই বুঝে হাতটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে জাওয়াদের শক্ত হাতের চাপে। চোখে চোখ পড়লো দুজনে। সাইয়ারা চোখে আগুন জ্বলছে। জাওয়াদের চোয়াল কঠিন তীক্ষ্ণ রুক্ষ দৃষ্টি, কেমন একটা তাচ্ছিল্যভাবে চোখে মুখে। বিদায়ের সময় একটুও কাঁদল না সাইয়ারা। চোখ মুখ কঠিন, বহু কষ্টে নিজেকে শক্ত করে রেখেছে। বাবা মায়ের উপর তার ভীষণ রাগ আর অভিমান জমে গেছে। দুজনেই নিজেদের স্বার্থ দেখলো, অথচ তার কথা ভাবলো না। দাদা এক ভুল করেছিল, এখন বাবাও করলো। টাকার বিনিময়ে বিক্রি করে দিল তাকে। টাকার এত ক্ষমতা কেন? শ্বশুর বাড়িতে পৌঁছাতে বেশি সময় লাগলো না সাইয়েরা। নিজের বাড়ি থেকে বের হওয়ার 3 মিনিট পর শ্বশুর বাড়িতে এসে পৌঁছেছে। কাছাকাছি বাড়ি। বাড়ি থেকে রাস্তায় বের হওয়ার পর ডান দিকে 3 মিনিট হাঁটলেই জাওয়াদের বাড়ি। সাইয়েরা জাওয়াদের পাশাপাশি হাঁটছে, অনুভূতি শূন্যের মতো। জাওয়াদের হুইল চেয়ার ঠেলছে জাবিন। জাওয়াদের বাপ, চাচা, মামা, ফুফা আর ভাইয়েরা তাদের 3 জনের পেছনে রয়েছে। মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছে বাড়ির সকল নারীরা। সাইয়ারা ইচ্ছা করছে এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে। তার মন মানছে না বাড়ির ভেতরে প্রবেশ করতে বা এই পরিবারের সঙ্গে বসবাস করতে। জাওয়াতকে তো তার সহ্যই হচ্ছে না, আর এই পরিবারকে দেখতে ইচ্ছে করে না। দরজার সামনে এসে দাঁড়াতেই তাকে বরণ করলেন জাওয়াদের মা হোসনে আরা। বরণ শেষ হতে সাইয়ারাকে ফেলে নিজের রুমের দিকে এগোলো জাওয়াত। জামিল শিকদার মেয়ে জাহানারা সাইয়ারার দিকে তাকিয়ে বিদ্রুপ করে বলল, এত নাটক করে কি হলো? সেই তো আমাদের বাড়িতেই আসতে হলো। সাইয়ারা তাকালো, তবে কিছু বলল না। জাহানারাকে ধমক দিলেন তার মা নীলিমা ইয়াসমিন। হোসনে আরা সাইয়ারাকে বললেন, জাওয়াদের রুমে চলে যাও। সাইয়ারা ঠায় দাঁড়িয়ে রইল আগের মতো। সে জাওয়াদের রুম চেনে? অবশ্য আগে চিনতে, এখন চিনবে কিভাবে? আর এই অসভ্য অভদ্র লোক তাকে ফেলে চলে গেল কেন? যখন এতই অপছন্দ তখন আনলো কেন এই বাড়িতে? এখন এনে আবার অপমান করা হচ্ছে। জামশেদ শিকদার ছোট ছেলের দিকে তাকিয়ে বললেন, সুটকেসটা জাওয়াদের রুমে দিয়ে আয়। সাইয়ারা, তুই জাবিনের সঙ্গে যা। জাবিন সুটকেস টেনে নিয়ে গেল, তার পেছন পেছন এগোলো সাইয়ারা। রাগে তার শরীর জ্বলতে শুরু করেছে। বাবা যদি আত্মহত্যার ভয় না দেখাতো, তবে সে সন্ধ্যার পরেই বাড়ি ছেড়ে পালাতো, সারা জীবন একা একা কাটাতো, তবুও এই বাড়িতে আসতো না, আর না তো কোনোদিন জাওয়াদের মুখ দেখতো। রুমের সামনে এসে সুটকেস ভেতরে ঠেলে দিয়ে চলে গেল জাবিন। রুমের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সাইয়ারা, মনে মনে কিছু কথা গুছিয়ে নিল। তারপর ভেতরে প্রবেশ করলো ধীর পায়ে। জাওয়াত হুইল চেয়ার থেকে নেমে সোফায় বসে আছে। চুলগুলো এলোমেলো করে ফেলেছে। একটু সময়ের মধ্যে এত বড় বড় চুল দাড়ি দেখে জাওয়াতকে চুংলির মতো লাগছে সাইয়ারার কাছে। সিগারেট ধরিয়ে সেটা খাওয়া শেষ করলো জাওয়াত। সিগারেটের বিদঘুটে গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো রুমে। গন্ধে নাক মুখ কুচকে ফেলেছে সাইয়ারা। জাওয়াত জুতো খুললো, মোজা খুললো, তারপর টি শার্টটাও খুলে ফেললো। উন্মুক্ত হলো ফর্সা শরীর। সে একবারের জন্য তাকাচ্ছে না সাইয়ারার দিকে। তার হাবভাব দেখে মনে হচ্ছে এই রুমে সে ব্যতীত অন্য কেউ নেই। কসরত করে সোফা ছেড়ে হুইল চেয়ারে বসলো আবার। ফ্রেশ হয়ে এসে বিছানায় উঠে শুয়ে পড়লো। চিত হয়ে কর্কশ গলায় বলল, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন ওখানে এখনো? কথার ধরন দেখে মেজাজ আরো বিগড়ে গেল সাইয়ারার। জাওয়াদের চেয়েও বেশি কর্কশ গলায় বলল, আমি থাকবো না আপনার সঙ্গে। মানি না আমি এই বিয়ে। কে মানে এই ভালের বিয়ে? ভালো না লাগলে বের হ আমার রুম থেকে। এই মাঝরাতে বকবক করতে পারবো না তোর সঙ্গে। চলবে? তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই দেওয়া হবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।